আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই এবং জুলফিকার আলী অনেক ভাই। আমি দুজনের কাছেই জানতে চাই, গতকালকের ম্যাচ আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা জয় এনে দিয়েছে। তো ওভারঅল আপনাদের কাছে সংক্ষেপে জানতে চাও যে কেমন বোধ করছেন যে অনেকদিন পর একটা কম্পিটিটিভ ম্যাচে বাংলাদেশ স্বরূপে ফিরল? আসসালামু আলাইকুম। আসলে বোধ করার জায়গাটা খুবই ভালো, ডেভেলপমেন্টের অনেক জায়গা ছিল বাংলাদেশে, সেই সাথে কিছু সতর্কতার জায়গাও আছে। হয়তো এটা যদি ওভারকাম করতে পারি এর চেয়ে বড় ভালো সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু কি ভয় লেগেছিল প্রতীক ভাই? না, বাংলাদেশ যখন আসলে টার্গেটটা চেস ডাউন শুরু করে প্রতিটার সময় কিন্তু বাংলাদেশ ম্যাচটাতে এগিয়েই ছিল। আপনি যদি ফেস বাই ফেস কম্পেয়ার করেন দুটো টিমের ব্যাটিং ইনিংসে, প্রত্যেকটা ফেজে ধরেন আফটার পাওয়ার প্লে, আফটার মিড ওভার্স, আবার ডেথ ওভার্সের শুরুর দিকে প্রত্যেকটা ফেজে বাংলাদেশ এগিয়েছিল। সো ওরকম স্কেয়ার আমার কখনোই লাগেনি। লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট খালি জয়টা আমাদের একটু দীর্ঘায়িত হয়েছে। অনেক ভাই, গতকালকে বাংলাদেশ টসে হেরে বাংলাদেশ একটা মোটামুটি একটা কম্পিটিটিভ রান চেস করতে নামে এবং এক বল বাকি থাকতে বাংলাদেশ রানটা চেস করে এবং একটু দোলাচাল ছিল, কিন্তু কামিন্ডো মেন্ডিসের 16 রানের একটা ওভার কিন্তু বাংলাদেশকে টোটালি ম্যাচ থেকে সামনে এগিয়ে দিয়েছে আর কি। ওভারঅল বাংলাদেশের ব্যাটিংয়ের পারফরমেন্সের কথা যদি বলি, ওভারঅল অনেকেই ভালো ব্যাট করেছেন, কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় পাওয়া তাহিদ হৃদয়ের ব্যাক করা এবং সাইফ হাসানের মতো একটা ওপেনার এবং একটা ভালো কম্বো একটা ব্যাটিং পারফরমেন্স দেখা। সো ওভারঅল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যদি জানতে চাই, আপনি কাকে কাকে আসলে পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রাখবেন এবং আপনার কাছে কি মনে হয় পারফরমেন্স কেমন ছিল? যদি আমি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রাখতে চাই, আমি সাইফ হাসানকে একটু বেশি ক্রেডিট দিব তাহিদ হৃদয়ের থেকে, কারণ উনি আসলে ওই মোমেন্টামটা ক্রিয়েট করেছেন, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছেন, যেটা তাহিদ হৃদয়ের স্ট্রাগল ইনিংসটাকে হেল্প করেছে, যেটা উনি আসলে গতকালকে করেননি। তাহিদ হৃদয়ের প্রথম 14 বলে 14 ছিলেন, এরপরের থেকে ওনার যে মোমেন্টামটা পিক করেছেন উনি, এইটাতে আসলে উনি পিছিয়ে পড়তে হয় নাই, কারণ ওনার সাথে সাইফ হাসান একটা ভালো পার্টনারশিপ গ্রো করেছে। এবং একটা কথা আমরা গত কিছুদিন আগে আমরা একটা সাথে আলাপ করছিলাম যে হাই স্কোরিং ওভার, লো স্কোরিং ওভার অ্যান্ড মিড রেঞ্জ ওভার। গতকালকে আপনি দেখেন বাংলাদেশের মাত্র 3টা ওভার ছিল লো স্কোরিং ওভার, 2 রান এবং 3 রানের, 3 রানের 2টা ওভার, 2 রানের 1টা ওভার। গতকালকে আমি ট্রুলি যদি বলি, আমি রাত্রেবেলা আপনি আমাকে কল দিয়েছিলেন, আমি এই কলটা ধরতে পারি না, আমি শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাকে কল দিতে চেয়েছি। একটাই রিজন, গতকাল লাস্ট 2টা এপিসোডে কিন্তু অনেক ভাই একটা সেম কথাই বলছে যে কম রানের ওভারগুলোকে যদি মিড রানে নেওয়া যায়, 7-8-এ নেওয়া যায়, তখন রানের স্কোরটা বাড়ে। আমি গতকালকে এটা ফলো করেছি, অ্যাপ্রিশিয়েট ম্যান। জি, এবং আমাদের দেখেন হাই স্কোরের ওভার ছিল একটা মাত্র 16 রানের, কিন্তু বাকি যে 16টা ওভার আমরা খেলেছি এবং ওইখান থেকে যে পরিমাণ স্কোর এসেছে, আপনি মূল পার্থক্যের জায়গাগুলোর একটা পার্থক্যের জায়গা হচ্ছে আমরা 62টা সিঙ্গেল নিয়েছি, ওনারা সিঙ্গেল নিয়েছেন 44টা, তার মানে 18টা রান আমরা বেশি ছিলাম। এবং ওনারা আসলে এক্সট্রা দেওয়ার কারণে 13টা এক্সট্রা বল ছিল। এই সব জিনিসগুলোতে আসলে আমাদের অনেক বেশি ভেরিয়েশন ছিল, দেখতে ছোট ছোট কিন্তু এগুলাই অনেক ইম্প্যাক্টিভ। তো এই জিনিসটা আসলে মোমেন্টামটা তৈরি করেছিলেন সাইফ হাসান এবং লিটন দাস। ওনারা যখন আমাদের প্রথম উইকেটটা পড়ে, এইটা আসলে আমার কাছে জিনিসটা কেমন জানি মনে হচ্ছিল ব্রেইনলেস ক্রিকেটের একটা প্র্যাকটিস এখনো থেকে গেছে তামিমের এন্ড থেকে। হ্যাঁ, মানে উনি আসলে কেন এই তাড়াহুড়োটা করলেন আসলে আমার কাছে এটা ইয়ে নেই। হ্যাঁ, আপনি পাওয়ার হিটিং করবেন, ওকে ফাইন, ওনাকে হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে সেই ফ্রিডমটা দেওয়া হয়েছে, যেটা জয়সূর্যকে দেওয়া হয়েছিল, যেটা তামিম ইকবালকে দেওয়া হয়েছিল। আমি আশা করবো এই ফ্রিডমটাকে উনি আরো ভালো ব্যবহার করবেন। তো এরপরে দেখেন আপনি, আমরা কখনোই ফিল করি না যে আমাদের শুরুর দিকে তামিম আউট হয়ে গেছেন এবং আমরা সাফার করছি, এইটা কিন্তু একদমই ফিল হয় নাই, অনলি বিকজ অফ সিঙ্গেল রোটেশন। হ্যাঁ, এবং আমার কাছে খুবই ভালো ছিল লিটন দাসের। আসলে ওনাকে ক্রিকেটের মোনালিসা বলা হয়, কারণ হচ্ছে ওনার প্লেসমেন্ট এবং এফোর্টলেস শটের কারণে। কালকে এটা কন্টিনিউশন ছিল, হয়তো ওনার শটটা প্রপার টাইমিং হয়নি এবং বলারের একটা ট্র্যাপের কারণে হয়তো আমরা বড় ইনিংস দেখি নাই, কিন্তু উনি কিন্তু ফ্লোতে আছেন, এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। এবং আরেকটা ভালো জিনিস দেখেন যে লিটন দাস বড় ইনিংস করেন নাই তো কি হয়েছে, ওনার উপর এবং নিচে 2টা বড় ইনিংস এসেছে। এই জায়গায় করে দেয়া কিন্তু ওনার অনেক অনেক। এবং আপনি দেখেন আমরা তাহিদ হৃদয়কে যে জায়গাটায় চিনি, উনি যখন স্ল্যাশ করেন, উনি যখন সুইপ করেন, উনি স্লক খেলেন, ক্রাক একটা শব্দ হয়, মানে এই যে ক্রিকেটের সাউন্ড, সুইট সাউন্ড কালকে অসাধারণ ছিল। এগুলো কিন্তু সুপার কাজ। এবং দেখেন মানে যে জিনিসটা আমি খুব আশা করি সেটা হচ্ছে ব্যাটসম্যানের সন্তুষ্টি থাকবে না। যেদিন রোহিত শর্মা 200 করেছিলেন, 260 করেছিলেন, ওই দিন উনি যখন ড্রেসিং রুমে ঢুকেছেন, ওনাকে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল তুমি 300 করতে পারতা।
এই জিনিসটা আমাদের দরকার। এবং গতকালকে আমি ব্যাটসম্যানদের মধ্যে এই জিনিসটা দেখেছি যে 50 করে যখন ব্যাক করছেন কেউই আসলে সন্তুষ্ট না, ওনারা চেয়েছেন ইনিংসটা শেষ করে আসতে। যেই জায়গাটা আসলে ইম্প্যাক্টিং সেটা হচ্ছে আমাদের যে দুজন ব্যাটসম্যান ওনারা 50 করেছেন, আপনি দেখবেন ওনারা 50 করেছেন হচ্ছেন একজন 36 বলে 50, আরেকজন 50 করেছেন হয়তো এরকম ক্লোজ এনাফ। পরবর্তীতে দুইজনের এই 7 রান বা 6 রান এটা করতে ওনারা 5 বলের বেশি খেলেছেন। সো এই জায়গাগুলো আমাদের আরেকটু দেখতে আসতে হবে। এবং যেই কথাটা বললে এখন অনেকের কাছে হয়তো ইলজিক্যাল লাগবে যে জাকির আলী অনিক, আসলে আমার পয়েন্টটা কোন জায়গায় দেখেন, আমি কিন্তু এর আগেও বলেছি তাহিদ হৃদয়ের বিপক্ষে আমরা না হয়তো টেস্টে, কিন্তু তাহিদ হৃদয় হয়তো উনি ওনার স্ট্রং মেন্টালিটি শো করেছেন এবং টিম ম্যানেজমেন্টের সুযোগও দিয়েছেন, হ্যাঁ, এবং ওই আস্থার প্রতিদানও দিয়েছেন। এবং আমি যদি জাকির আলী অনিকের কথা বলি, আমি যতটুকু টিমের ইনসাইড থেকে জেনেছি এবং আপনার মিডিয়া থেকে জেনেছি বা দেখেছি, উনি অফের শট ট্রাই করেছিলেন, ড্রিল করে গেছেন, নেট প্র্যাকটিস করে গেছেন, ম্যাচে আমরা এটা দেখতে পারিনি। এবং ফর নো রিজন উনি ওই শটটা খেলবেন যেটা যখন 1 রান দরকার। দেখেন জাকির আলী অনিকের পরে স্বীকৃত কোনো ব্যাটসম্যান নাই আপনার কাছে, এরপরে ওই বলে আউট হওয়ার পরে আরও 4টা বল আছে, আপনি যদি এটা ডটও করেন, জাকির আলী অনিক ব্যাটিংয়ে থাকলে অপোনেন্টের জন্য একটা আতঙ্ক, যেটা কিন্তু ছিল না। এরপরে শেখ মেহেদীর আউটের পরে আমরা এক্সপ্রেশন দেখছিলাম শানমু হোসেন পাটোয়ারি খুব বাজেভাবে একটা অ্যাটিটিউড দেখালেন যে 1টা রান দরকার, কেন তুমি এটাতে তুমি হুক পুল করতে চাচ্ছ। ওই যে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সেটার একটা ইয়ে ছিল। তো আমার কাছে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স টপ নচ ছিল। আমরা যদি উইনিং পার্সেন্টেজ থেকে আসতে চাই, হয়তো শ্রীলঙ্কার বোলিং ইনিংসের ব্যাটিং ইনিংসের 2 নম্বর ওভার থেকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 4 নম্বর ওভার পর্যন্ত শ্রীলঙ্কার উইনিং পার্সেন্টেজ ছিল 51 to 52 থেকে 48%। কখনো বাংলাদেশ এটা এগিয়ে ছিল, বাট আফটার 4 ওভার বাংলাদেশ ব্যাটিং এর আফটার 4 ওভার থেকে একদম 20 পুরো ম্যাচেই বাংলাদেশ কখনোই আর শ্রীলঙ্কা ম্যাচে ব্যাক করতে পারেনি। এইটা আমার খুব ভালো লেগেছে, ডমিনেশন। আপনি যদি রান রেট ফ্লোতে যান, ম্যানহাটনে যান, আপনি যদি ওভার বাই ওভার ফ্লোতে যান, সেই সব জায়গাতে আপনি ডেটাতে দেখবেন আমরা কত সুন্দর স্টেপ বাই স্টেপ হেড করেছি। আমি এই ইস্যুতে একটা ছোট্ট একটা জিনিস আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি বলছিলেন যে বাংলাদেশের যে ক্ষুধাটা, যে আমি 50 করেছি এটাকে আমি আরো বেশি কেন করতে পারিনি, সো ওই ক্ষুধা কিন্তু আমাদের লোয়ার অর্ডারের 1-2 ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা দেখি। যেমন আপনি বলছিলেন জাকির আলী অনিকের কথা, উনি অ্যাপ্রোচটা কিন্তু এশিয়া কাপে সেম অ্যাপ্রোচেই দেখছি, কিন্তু গতকালকের আউটটাও দেখার পর ওনার কি এই ক্ষুধাটা ক্যারি করছেন উনি, যে আমি অফ সাইডে খেলবো না, লেগ সাইডে খেলতেই থাকবো, বাজেভাবে আউট হবো? না, আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে আসলে একটা পাওয়ার গেম হচ্ছে, বডি পাওয়ার গেমের মতো হচ্ছে, যে তুমি আমাকে এই জোনে বিট করতে যাচ্ছ, আমি এই জোন থেকেই তোমাকে হিট করে হচ্ছে রান নিতে চাইবো। এই জায়গা থেকে সরে এসে আমি জাকির আলী অনিকে যতটুকু জানি উনি অনেক ফাইটার একটা প্লেয়ার, এবং আই হোপ যে উনি আসলে কামব্যাক করবেন, এবং ওনার কামব্যাক করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ প্রতীক ভাই বলছিলেন যে ওনাকে অনেক সময় দেওয়া হয়েছে, এই কারণে উনি আসলে সোহানকে ইনক্লুড করতে চাচ্ছিলেন না। যদি জাকির আলী অনিকে এত সময় দেওয়া না হইতো, আই হোপ উনিও চাইতেন যে সোহান ইনক্লুড হোক। তো আমরা এখন চাইবো না যে হঠাৎ করে এখন একটা চেঞ্জ আসুক, এবং যে চেঞ্জটা আসলে ওইটাও হয়তো কলাপস করতে পারে, তখন আমরা আসলে দুশ্চিন্তা করতে পারি। প্রতীক ভাই, আমরা অনেক ভাইয়ের কাছে অনেক কিছু জানতে পারলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে, বাংলাদেশের বোলিং নিয়ে, এবং গতকালকে আমি ইন্ডিয়ান কমেন্টেটর আসলে বাংলাদেশের অনেক কিছুতে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে চান না, আমরা যেটা দেখে থাকি। গতকালকে আমাদের বোলিং লাইন আপের মুস্তাফিজকে এবং ব্যাটিং লাইন আপের সাইফ হাসানকে নিয়ে আমরা মানে কমেন্টেটরদের প্রচুর অ্যাপ্রিসিয়েশন শুনছিলাম। মুস্তাফিজের ব্যাপারে বলার কিছু নাই, ওয়ার্ল্ড ক্লাস। গতকালকে আমরা তাকে যোগ্য সহযোগিতার কথা যদি বলি, শেখ মেহেদী হাসান দিয়েছেন। তাসকিনকে আমরা প্রথমের দিকে দেখছিলাম যে একটু মনে হচ্ছে লাইন লেন্থের গড়বড় মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে উনি ডেথ ওভারের দিকে এসে যে পরিমাণ ডট বল করাইছেন, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। শরীফুল ইনক্লুশন, ওভারঅল বাংলাদেশের বোলিং পারফরমেন্স দিয়ে কি বলতে চান? শরীফুল ইসলামের জায়গায় আমি তানজিম হাসান সাকিবকে দেখলে বেশি খুশি হতাম, টু বি অনেস্ট। এখন যদি আমি তাসকিন আহমেদের বোলিং স্পেলের কথায় আসি, গতকালকে তাসকিন আহমেদের বোলিং স্পেলটা আমার কাছে খুবই বুদ্ধিদীপ্ত বোলিং মনে হয়েছে। আপনি যদি মানে শ্রীলঙ্কান ইনিংসের ফার্স্ট ডিসমিসালটা দেখেন, পাথম নিশানকা এবং কুশাল মেন্ডিস, এই দুইজন আসলে তাদের ব্যাটিংয়ে অনেক বড় এক্স ফ্যাক্টর, এবং যেটা একদম তাদের টপ অফ দি অর্ডারে। এই পার্টনারশিপটা যদি ব্লসম করে, সেদিন আসলে শ্রীলঙ্কাকে ম্যাচ হারানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটা তাসকিন আহমেদ খুব ভালো মতো করেছিলেন। পাথম নিশানকার যদি আপনি ডিসমিসালটা দেখেন, পাওয়ার প্লের 5ম ওভার ছিল সেটা,
তো প্রথম বলটা কিন্তু একটা ইনকামিং ডেলিভারি ছিল, একটু ফুলিশ লেন্থে ছিল। পাথম নিশানকা খুব ইজিলি ফ্লিক করে সেটাকে ফাইন লেগের ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করেন। আপনি তাসকিন আহমেদের পরবর্তীতে কামব্যাকটা দেখবেন যে উনি লেন্থটা কিন্তু কিছুটা শর্ট করে দেন। লাইনটা একই ছিল, আপনার ইনকামিং ডেলিভারি ছিল, কিন্তু লেন্থটা জাস্ট একটু খাটো করে দিয়েছেন, হালকা একটু পেছনে বলটা ফেলে দিয়েছেন। তাতে হয়েছে কি, পাথম নিশানকা বলটা উইকেটের পেছনে ওভাবে আর প্লেস করতে পারেননি। বলটা গেছে স্কোয়ার লেগ রিজিয়ন বা তার আরেকটু সামনে দিয়ে, যেখানে ফলশ্রুতিতে তাকে আসলে বাউন্ডারিতে ধরা দিয়ে আসতে হয়েছে। তো এখানে দেখেন ক্যালকুলেশনের দুটো জায়গায় রয়েছে। একটা হচ্ছে উনি লেন্থটাকে একটু পেছনে নিয়েছেন, তাতে করে উনি বলটা ব্যাটের যেই জায়গায় প্লেস করেছিলেন বা হিট করেছিলেন, যে বলটা 6 হয়েছিল, সেটা উনি করতে পারেননি। উপরন্তু স্কোয়ার অফ দ্য বাউন্ডারিতে আপনার বাউন্ডারি লেন্থটা একটু বড় থাকে, স্কোয়ার অফ দ্য উইকেটে যদি আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে নিশানকার জন্য চ্যালেঞ্জটা একটু বড় হয়ে গেছে এবং উনি কিন্তু আলটিমেটলি হোল্ড আউট হয়েছেন। সো এটা কিন্তু আসলে প্রপার প্ল্যানিং এবং বোলিংয়ের ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগটা কেন খুবই গুরুত্বপূর্ণ, যে যেমন ধরেন তাসকিন আহমেদ যখন 6টা খেলেন, এখানে কিন্তু কেউ এসে আপনাকে ওভাবে বলবে না। আপনার তখন সাথে কোচিং প্যানেল নেই, আপনার সাথে অ্যানালিস্ট নেই। কোচিং প্যানেল অ্যানালাইসিসের কাজ বা টিম মিটিংয়ের আগের কাজ, এটা হয়তো ইনিশিয়ালি তাকে ব্রিফ করে দেওয়া যে নিশানকার এই জায়গায় উইক জোন, এই জায়গায় স্ট্রং জোন, তাহলে এই জায়গায় তুমি বল করবে, এখানে করবা না, শেষ। তারপরে মাঠে যে এই যে বাস্তবায়নটা করা, যে নিজে থেকে রিয়েলাইজেশনে আসা যে আমি যে 6টা খেলাম আমি ভুলটা কোথায় করেছি, এই যে সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা উনি নিজে থেকে রিয়েলাইজ করে পরবর্তীতে যে লেন্থটা খাটো করে দিলেন, এখানে আসলে তাসকিন আহমেদকে অনেক বাহবা জানাতে হবে। জি, এরপরে আসি যে আমি যেটা বলছিলাম যে তাদের ব্যাটিং লাইনআপে দুইজন এক্স ফ্যাক্টর নিশানকা এবং কুশাল মেন্ডিস। নিশানকাকে আমরা খুব দ্রুত ফেরত পাঠাতে পেরেছি। কুশাল মেন্ডিস কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করছিলেন এবং মনে হচ্ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংসটা উনি যেখানে শেষ করেছেন ওখান থেকে হয়তো নেবার রিজিউম করেছেন। এবং শেখ মেহেদীকে কিন্তু গতকালকে আমরা দেখেছি পাওয়ার প্লের পরে বোলিংয়ে আসতে, কজ নাসুম আহমেদ এবং শেখ মেহেদীকে একসাথে টিমে ইনকর্পোরেট করার কারণে পাওয়ার প্লে ওভারের বোলিংটা কিন্তু নাসুম আহমেদ করেছেন এবং আমার মনে হয় পাওয়ার প্লে বোলিংটা উনি মোটামুটি ভালোই করেছেন। তো শেখ মেহেদীর জন্য কিন্তু কালকে অনেক বড় চ্যালেঞ্জ ছিল বিং আ রাইট হ্যান্ডেড ব্যাটার কুশাল মেন্ডিসের বিরুদ্ধে বল করা। খুব ভালো করেছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে কুশাল মেন্ডিস কিন্তু তাকে একটা স্ট্রেইট ছক্কা মেরেছিলেন। তো এর পরবর্তীতে কুশাল মেন্ডিসের বিরুদ্ধে মেন্ডিসের কামব্যাক, শেখ মেহেদীর কামব্যাকটা কেমন ছিল, যেই বলটাতে কুশাল মেন্ডিস 6 মারেন ওই বলটাতে কিছুটা ফ্লাইট ছিল এবং বলটা কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে কিছুটা পিচ করেছিল। সেই ক্ষেত্রে হয়েছিল কি, কুশাল মেন্ডিস আর্মটা ফ্রি করার অনেক সুযোগ পেয়েছিলেন, একদম একটা ফ্লোতে থেকে উনি বলটা বাউন্ডারি ছাড়া করেন, কিন্তু যেই বলটাতে উনি আউট হলেন সেক্ষেত্রে কিন্তু কুশাল মেন্ডিসকে আর্মটা ফ্রি করার উনি কোনো স্পেস দেন, একদম উইকেটের দিকে লেগ স্ট্যাম্পিশ একটা লাইনে বল করেন এবং আরেকটু ফুলিশ লেন্থে বল করেন, যে জন্য কি হয় কুশাল মেন্ডিস সুইপ করতে বাধ্য হন এবং বলটা কিন্তু একই স্কোয়ার লেগ রিজিয়নে ক্যাচ দিয়ে ফেরত যান। সো আসলে এই দুইটা ডিসমিসাল যখন আমরা শ্রীলঙ্কার দ্রুত ঘটাতে পেরেছি তখন কিন্তু আমরা আসলে ম্যাচে চলে এসেছি এবং এইটুকু অন্তত আমরা মেক শিওর করতে পেরেছি যে শ্রীলঙ্কা এমন কোন স্কোর করতে পারবে না যে যেটা আমাদের ব্যাটিং লাইনআপের সামর্থ্যের বাইরে চলে যাবে। সো আমার মনে হয় যে বাংলাদেশ যে গতকালকে ম্যাচ জয় করেছে বা আমরা জয়লাভ করেছি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে তাসকিন আহমেদ এবং শেখ মেহেদীর এই বুদ্ধিদীপ্ত বোলিং পারফরমেন্সের মাধ্যমে। প্রতীক ভাই, আমরা একটা জিনিস দেখলাম যে অনেকদিন পর একটা বুড়ো হাড়ের ভেলকি দেখলাম গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং। আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার ব্যাটিং একটা সময় আমরা চিন্তা করছিলাম যে হয়তো 140 to 150-র মধ্যে আমরা এটাকে আটকে রাখতে পারবো, কিন্তু ওটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ব্যাটিংয়ে যে মানে 6-4-এ যে বন্যা আমরা দেখলাম সানাকার ব্যাট থেকে, এই জায়গাটা থেকে আমরা আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের যে ডেপটা ওরা চিন্তা করছে, যে সিরিয়াজ এটাকে 7-8টা পর্যন্ত ব্যাটিং লাইন আপটা রেখেছে, এটার কি গতকালকে আসলেই কতটুকু কার্যকর ছিল? দাসুন সানাকের ইনিংসটা কিন্তু এত বড় না হতো যদি না শামীম পাটোয়ারি ক্যাচটা ফেলতেন। এবং সত্যি কথা বলতে গেলে অনেকে রাজি হবেন না, দ্য ক্যাচ ওয়াজ নট দ্যাট টাফ, দ্য ওয়ে হি মেড ইট লুক। ঠিক আছে, বলটা প্রথমে ধরার পরে তিনি ডাইভটা দিলেন, এটা আমার মনে হয় না করলে চলতো। আসলে এটাকে আর গ্লোরিফাই করার উনি চেষ্টা করেছেন কিনা জানি না, যে ইট মে লুক বেটার, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে হলো কি ক্যাচটা আসলে হাত থেকে ফসকে গেল এবং আমরা কিন্তু আসলে এই পরিপ্রেক্ষিতে ম্যাচটাও হারতে পারতাম যদি না সাইফ হাসান গতকালকে একটা অবিশ্বাস্য ইনিংস না খেলতেন। আমি হয়তো মানে যে কারোর সাথে আপনি কথা বলেন, ক্রিকেট বোদ্ধাদের জিজ্ঞেস করেন, বাকি যারা রয়েছেন, আমরা কেউই কিন্তু এক্সপেক্ট করিনি যে সাইফ হাসান এতটা ভালো খেলবেন। সো
এই পারফরমেন্সটা কিন্তু একদম আউট অফ দ্য বক্স আসে। আমরা হয়তো চিন্তা করেছি লিটন দাস ভালো খেলবেন, তানজিদ তামিম ভালো খেলবেন, বা যদি শামীম হোসেন পাটোয়ারি ভালো খেলতে পারেন। তাহিদ হৃদয় ফর্মে ছিলেন না, সেটা আমাদের জন্য বোনাস, উনি ভালো খেলেছেন। এবং সাইফ হাসানের ইনিংসটা আসলে মানে অকল্পনীয় ছিল, মেঘনা চাইতে বৃষ্টির মতো, যেখানে তানজিদ হাসান তামিম ইনফর্ম ব্যাটার, উনি দ্রুত আউট হয়ে গেলেন, সেই জায়গা থেকে সাইফ হাসান এত দুর্দান্ত একটা ইনিংস খেলা। যে পার্টনারশিপ গুলোতে উনি ছিলেন, প্রত্যেকটা পার্টনারশিপে উনি খুব ভালো মতো ক্যারি করেছেন এবং সিঙ্গেলস বলেন ডাবলস বলেন উনি স্ট্রাইক রোটেট করেও খেলেছেন। তো এটা দাসুন সানাকাকে আসলে হেল্প করেছে, তার ভাগ্যের সহায়তা ছিল। এখন আমরা আসি, সবসময় আমি বলে আসছি যে ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার খুব বেশি লম্বা মনে হচ্ছে। এবং লম্বাটা কেন মনে হচ্ছে? কজ আপনি গতকালকে দেখবেন হিটার্স লাইক হাসারাঙ্গা, দেন প্রপার ব্যাটার্স লাইক কামিন্দো মেন্ডিস, তারা কিন্তু আসলে প্রপার সময় পাচ্ছেন। আর এইখানে দুবাইতে যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে, আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, আপনি নেমে সাথে সাথে বল টাইম করতে পারবেন না, কিছু উইকেটের ধরন থাকে। হ্যাঁ, তো আমার মনে হয় হাসারাঙ্গা এবং কামিন্দো মেন্ডিসের ব্যাটিং ইয়েটাকে, অ্যাপটিচিউডটাকে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন না। তো এটা রেমেডি কি হতে পারে, সেটা কিন্তু আমি গত এপিসোডে বলছিলাম যে শ্রীলঙ্কান টিমের অ্যাপ্রোচটা কি হতে পারে। আপনি দেখেন গতকালকে কুশাল পেরেরা আর কামিল মিশ্রা মিলে তো 20টা রানও করেননি দুজনে, এবং দুজনের স্ট্রাইক রেট অনেক পড়ছিল। তাহলে এই জায়গাটাতে কিন্তু শ্রীলঙ্কা গতকালকে ম্যাচ থেকে অনেক পিছিয়ে গেছে। উপরন্তু আপনি একই লাইন আপে কামিল মিশ্রা এবং কুশাল পেরেরাকে ইনকর্পোরেট করতে যে মাত্র 3 জন প্রপার বোলার নিয়ে খেলছেন। টু বি অনেস্ট, আপনি যদি বলেন নোয়ান থুসারা, দুষ্মান্তা চামিরা আর ওয়ানিন্দো হাসারাঙ্গা, এই 3 জন হচ্ছে শ্রীলঙ্কার স্পেশালিস্ট বোলার। আপনি দাসুন সানাকাকে কখনো প্রপার বোলার ধরতে পারবেন না। ওয়েলাগে কিন্তু ছিল, ওয়েলাগে ইজ নট আ ফার্স্ট লাইন বা ফ্রন্ট লাইন স্পিনার। ওয়েলাগে বোলিংটা কখন ইফেক্টিভ হয়, যখন উইকেটে বাড়তি পরিমাণে টার্ন থাকে। এবং ওনার আপনি বিগত সময়ে টিমে ইনক্লুশনটা দেখেন, উনি কিন্তু বেসিক্যালি থার্ড স্পিনার হিসেবে খেলে। লাইক অ্যাজ ওয়ানডে গুলোতে 5th বোলার হিসেবে আমরা দুনিত ওয়েলাগেকে দেখেছি। সো আমার মনে হয় শ্রীলঙ্কা কালকে মাহেশ থিকসানাকে এক্সক্লুড করা বা টিমে না নেওয়া, যতই উনি অফ ফর্মে থাকেন, হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার, ঠিক আছে, অনেক দিনের অভিজ্ঞতা ওনার। এবং উনি টি-20 ক্রিকেট বিশ্বের বড় বড় লিগগুলোতে খেলে এসেছেন। আইপিএলে উনি রাজস্থান রয়্যালসের মতো টিমে খেলেছেন, সো চেন্নাই সুপার কিংসে খেলেছেন। তো থিকসানা নোস যে ক্রাঞ্চ গেমগুলোতে কীভাবে পারফর্ম করতে হয়। আমার মনে হয় শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা একটা ব্লান্ডার ছিল। হতে পারে আপনি থিকসানা এবং ওয়েলাগে দুজনকে একসাথে ইনকর্পোরেট করেন, তাহলে আপনি ওয়েলাগের ব্যাটিং সামর্থ্যটা পাচ্ছেন। আবার হাসারাঙ্গার কামিন্দো মেন্ডিসকে আরেকটু যদি উপরে ব্যাট করেন, তাদের ব্যাটিং এটাও পাচ্ছেন, কিন্তু উপরে আনা যেত। আপনার কামিল মিশ্রা, কুশাল পেরেরা কেউ কিন্তু ভালো ফর্মে নেই, তাহলে কেন আপনি লম্বা সময় ধরে দুটো ব্যাটারকে ক্যারি করবেন, যেখানে আপনার বোলিং অপশনে ঘাটতি হচ্ছে। দেখেন আধুনিক টি-20 ক্রিকেটে বা টি-20 তো আধুনিক সংস্করণেরই খেলা, এখানে আপনি প্রপার 5টা বোলার নিয়ে খেললেও রিস্ক থেকে যায়, সেখানে তারা প্রপার 3 জন বোলার নিয়ে খেলেছে। সো ইট ওয়াজ ইনএভিটেবল। যখনই আমি দেখলাম যে টসে জিতে বাংলাদেশ চেস করার সিদ্ধান্ত নিয়েছে, তখনই কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচে শ্রীলঙ্কা যত বেশি রানই করুক, বাংলাদেশ সবসময় ম্যাচে থাকবে। কজ যখনই তাদের পার্ট টাইমার্সরা স্পেলে আসবে, তখন কিন্তু বাংলাদেশ আসলে চার্জ করার চেষ্টা করবে। এখন তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ে একটু আমি ভাইয়ার সাথে অ্যাড করি, উনি ফর্মে ব্যাক করেছেন বা কিছুটা রান সংগ্রহ করেছেন, ঠিক। আপনি এখন তাহিদ হৃদয়ের স্ট্রং জোনটা কোনটা? লেগ সাইডে উনি খুব ভালো শট খেলতে পারেন। উনি কালকে যে 2টা 6 হাঁকিয়েছেন, দুটোই কিন্তু একটা ওয়েলাগের বলে, একটা কামিন্দো মেন্ডিসের বলে। দ্যাট মিনস যখন আপনার থুসারা ছিল, চামিরা ছিল, হাসারাঙ্গা ছিল, তাহিদ হৃদয় কিন্তু কমফোর্টেবল ছিলেন না। ইয়েস, উনি ভালো খেলেছেন, বাট যখন প্রপার বোলার্সদের এগেনস্টে ব্যাট করেছেন, ওনাকে কিন্তু আমরা একটু শেকেই দেখেছি। দ্য মোমেন্ট পার্ট টাইমার্স কেম ইন টু দ্য বোলিং, তখন কিন্তু আসলে উনি চার্জ করতে পেরেছেন। দুনিত ওয়েলাগের যে ডেলিভারিটাতে উনি 6 মেরেছেন, একই পশ্চার একই ধরনের শট মেকিংয়ে কিন্তু উনি পাকিস্তান সিরিজে খুশদিল শাহর বলে নিয়মিত আউট হয়েছেন। পার্থক্য ছিল দুনিত ওয়েলাগে অফ স্টাম্পের অনেক বাইরে বল করেছিলেন। ইন দ্যাট কেস তাহিদ হৃদয় গট দ্য রুম অ্যান্ড গট দ্য অপশন টু ফ্রি হিজ আর্মস, ঠিক আছে, অ্যান্ড হিট ইট ওভার লং অন। কিন্তু গতকালকে দুনিত ওয়েলাগে বলটা ওই জায়গায় করাতেই হিটটা করতে পেরেছেন। খুশদিল শাহ কিন্তু একদম স্টাম্প বরাবর করেছেন, সেক্ষেত্রে কিন্তু উনি এলবিডব্লিউ হয়েছেন। তো আমার মনে হয় শ্রীলঙ্কান বোলারদের পক্ষ থেকে তাহিদ হৃদয়ের পরীক্ষাটাও কিন্তু তারা সুষ্ঠুভাবে নিতে পারেনি, কজ তাদের রিসোর্সের অভাব ছিল। বাট আমরা আশা করি পরপর 2 ম্যাচে কিন্তু মোটামুটি একটা রান করেছেন। গত ম্যাচে 50 করেছেন, এর আগের ম্যাচে 30। না, অবশ্যই ভালো করেছেন, বাট এই যে আমাদের একটা বিষয়টা কি, যে ভুল ত্রুটিগুলো তখনই আলোচনা করা উচিত যখন আপনি ভালো ফর্মে রয়েছেন। এতে হয় কি, কাজ করাটা সহজ হয়। একটা মানুষ যখন স্ট্রাগল করছে, তখন আপনার তাকে মোটিভেট করতে হবে। ওই সময় কিন্তু উল্টোটা বলতে হবে যে আপনি কোনটা ভালো খেলেন সেটা করেন।
রানে আসবেন। যখন আপনি ভালো করছেন তখন ভুল ত্রুটিগুলো ধরালে ওই সময় কিন্তু কারেক্ট করা বা রেকটিফাই করাটা ইজি হয়। আমি আরেকটু ছোট্ট করে অ্যাড করছি, সাইফ হাসান দুর্দান্ত খেলেছেন, বাট আপনি ওনার লাস্ট 2টা ম্যাচের ডিসমিসাল দেখেন, একটা রাশিদ খানের এগেনস্টে, একটা ওয়ানিন্দু হাসারাঙ্গের এগেনস্টে, দুটাই কিন্তু উনি গুগলিতে আসলে ডিসমিসড হয়েছেন। তো আমার মনে হয় হি ইজ প্লেইং এক্সেপশনালি ওয়েল, বাট ইফ হি হ্যাজ এনিথিং গট টু ওয়ার্ক অন, আমার মনে হয় কোয়ালিটি স্পিনারদের গুগলিটা কিভাবে নেগোশিয়েট করা হবে, আমার মনে হয় এটা নিয়ে উনি কাজ করছেন। অবশ্যই আমরা আশা করি বাংলাদেশের এই ব্যাটিং পারফরমেন্সে যে ছোটখাটো ভুলগুলো আছে এগুলো শুধরে বাংলাদেশ আরো ভালো ব্যাটিং করুক, নেক্সট ম্যাচটা জিতে ফাইনালে চলে যায়। অনেক ভাই, আমরা গতকালকে দেখছিলাম যে সাইফ হাসানের আউটটা, এবং প্রতীক ভাই বলছিলেন সাইফ হাসান পরপর 2 দিনই কিন্তু কাছাকাছি টাইপের ডেলিভারিতে গুগলিতে আউট হয়েছেন। এবং গতকালকে হাসারাঙ্গার বোলিং যদি বলি, শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে একটা মাত্র বোলার যার বোলিং মানে বেটার কোয়ালিটিতে ছিল। ওভারঅল যদি শ্রীলঙ্কার বোলিং লাইন আপ নিয়ে বলি, আসলে কি বাংলাদেশকে পরীক্ষা নিতে পেরেছে, নাকি হারের পিছনে ওদের বোলিং লাইন আপটাও দায়ী ছিল? বোলিং এর আসলে একটা পার্টনারশিপ বলার বিষয় আছে, হয়তো একজন একদিক থেকে আপনাকে প্রেসার দিয়ে যাবে, আরেকজন ওই পাশ থেকে উইকেট নেবে, তখন আসলে এটা পার্টনারশিপটা গ্রো করে। ওনার সাথে আমি এই জিনিসটাই অ্যাড করতে চাই যে আসলে বোলিং এ পার্টনারশিপ হয় না শ্রীলঙ্কার ক্ষেত্রে, এবং ওনারা আসলে ওই ধরনের বোলারদেরকেও আসলে টিমে অ্যাকুমুলেটও করতে পারেননি, বা যারা আসছেন তাদেরকে ওইভাবে তারা কোপ আপ করতে পারেনি জিনিসটা। পক্ষান্তরে যেটা হয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার এই উইকনেসের কারণে সেটেল ডাউন হয়ে এরপরে ইনিংসটাকে লম্বা করেছে। এবার যদি আসি আউটার ধরন বা অন্য কিছু, আসলে আমি যদি সাইফ হাসানের এগেনস্টে যদি অ্যানালিস্ট হিসেবে থাকতাম, তাহলে আমি ওনাকে শুরুর দিকের ওভারে আমার পেস বোলারদেরকে দিয়ে 4th স্টাম্পের চ্যানেলে আমি যদি টপ অফ দ্য অফ থেকে কোমর পর্যন্ত, যেটাকে আমরা 3/4 লেন্থ বলি, ওই লেন্থে যদি আমি বল কন্টিনিউয়াস হিট করে যেতাম, তাহলে ওনার উইকেট আমি নিতে পারবো। আপনি যদি ওনার ব্যাটিং স্ট্যান্ডটা দেখেন, দেখবেন উনি পেস বোলার এগেনস্টে কম ফিট মুভমেন্ট করছেন। উনি যতগুলো শট এক্সিকিউট করেছেন, হ্যাঁ আপনারা বলতে পারি যে নুয়ান থিকসানার বলে যে বলটা উনি বাউন্ডারির উপরে দিয়েছেন, ও অসাধারণ ছিল, অসাধারণ শট ছিল, দেখার মতো শট ছিল, ওয়ার্ল্ড ক্লাস শট। আমাকে 1 বছর ট্রেনিং করালেও পারবো না বলতে, এতটা ভালো ছিল, অনেক ভালো ছিল, মানে এটা মানে চোখের শান্তি। কিন্তু আপনি দেখবেন পক্ষান্তরেই ওনার বলে কিছু বল ছিল যেগুলোকে আপনার মডার্ন ডে ক্রিকেটে কাভার দিয়ে খেলছে, এক্সট্রা কাভার দিয়ে খেলছে, এই বলগুলোকে উনি সিঙ্গেলের জন্য পুশ করছেন। তো তার মানে ওনার এই জোনটাতে একটু কাজ করতে হবে। আপনি যদি তাহিদ হৃদয়ের উইকনেস নিয়ে বলেন, তাহিদ হৃদয়ের সেম জায়গাটাতে আসলে একটা উইকনেস আছে, এবং স্পিনারদের এগেনস্টে কিছু সমস্যা আছে। আপনি যদি কালকে নাসুমের বোলিংটা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আমি তাহিদ হৃদয়ের মানে সাকসেসের ব্যাপারটা বলতে পারবো। নাসুমের কালকে বল দেখবেন কিছুটা ফ্লাইটার ছিল, এবং একটু আউটসাইড অফ, বেশি আউটসাইড অফে ছিল, এবং উনি আসলে শর্ট অফ দ্য লেন্থ থেকে কুইকার টান দিচ্ছিলেন, যেটা আসলে নাসুম ন্যাচারালি করেন না। নাসুম কিন্তু একটু টেনে বল করেন, স্টিক টু স্টিক বল করেন, যেটার জন্য উনি পরিচিত। ঠিক সেম জিনিসটাই কিন্তু আমরা শ্রীলঙ্কান বোলারদের ক্ষেত্রে করতে দেখেছি, এবং ওই বলগুলোকেই তাহিদ হৃদয় কমফোর্টেবলি করছে, মানে বাউন্ডারিতে নিচ্ছিলেন, অ্যাডভান্টেজ নিচ্ছিলেন। তো শ্রীলঙ্কান বোলারদের জায়গায় যখন আপনার ভারতীয় বোলার আসবেন, ওনারা কিন্তু আপনাকে এই রুমটা দিবেন না নেক্সট ম্যাচ যেহেতু আমাদের সাথে ভারতের। সো এই জায়গাটাতে হয়তো এই প্র্যাকটিসটা কাজে লাগবে, যেটা আমরা সিঙ্গেল রোটেশন করেছি বা স্ট্রাইক রোটেশন করেছি। নেক্সট ম্যাচগুলোতে গ্রাউন্ডও এরকমই থাকবে। সো গতকালকে কিন্তু আমরা 6-5টা কম মেরেছি, শ্রীলঙ্কা 11টা 6 মেরেছে, আমরা 6টা 6 মেরেছি। কিন্তু বাউন্ডারির ক্ষেত্রে আসলে দেখবেন শ্রীলঙ্কা 9টা বাউন্ডারি মেরেছে, আমরা 13টা বাউন্ডারি মেরেছি। শ্রীলঙ্কা হয়তো রান নিয়েছে বাউন্ডারি থেকে 102টা, আমরা বাউন্ডারি থেকে রান নিয়েছি 88 বা 88 রান। তো বাউন্ডারি থেকে রান কম আসলেও সিঙ্গেলের পার্সেন্টেজ বেশি, 2 আছে 3 আছে। এই জিনিসটা যদি কন্টিনিউশন করে, তাহলে আসলে হয়তো আপনার উইক পয়েন্টের জায়গাটাতে আপনি একটু নেগোসিয়েশন করতে পারবেন, আপনার স্ট্রং জোনে বোলারকে বল করতে বাধ্য করতে পারবেন। এই জিনিসগুলো তখন কাজ করবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে নিয়মিত স্ট্রাইক রোটেট করা, যেহেতু কুলদীপ যাদব এবং ভারুণ চক্রবর্তীর মতো বোলাররা থাকবে। সো এটাই কথা যে তাহিদ হৃদয় আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট করেছেন, তার অ্যাসিড টেস্ট হবে আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে পরশুদিন। গতকালকের ম্যাচে আমরা দেখছিলাম যে দুই দলই ক্যাচ মিচের একটা প্রচুর মিস হচ্ছিল আমরা দেখছিলাম, এবং আমরা যতদূর জানি যে এই স্টেডিয়ামে এটার একটা বড় প্রকোপ আছে স্টেডিয়ামের এই ব্যাপারটা নিয়ে। অনেক ভাই যদি একটু কিছু বলেন। এটার ফ্লাড লাইটের একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত গতকালকে অনেক গরম ছিল। আপনি যখন এই ধরনের একটা ওয়েদারে এত ক্রাউড, মানে ইন্ডিয়া পাকিস্তানকে এখন বলা হয় হচ্ছে, মানে আগে বলা হয়তো হচ্ছে এশিয়ার মহাযুদ্ধ, এখন আর মনে হচ্ছে না এশিয়ার মহাযুদ্ধ। শ্রীলঙ্কা বাংলাদেশ, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যে পরিমাণ হচ্ছে, এত ক্রাউড, এই ক্রাউডের কিন্তু একটা গরম আছে, এটা সেন্টারে আসছে, চোখ ঘামাচ্ছে, হাত ঘামাচ্ছে, এবং
নার্ভাসনেস আছে, এক্সপেকটেশন, প্রেশার আছে, সবকিছু সামলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই গ্রাউন্ডে ফ্লাড লাইট ডিস্টার্ব, স্কাই প্রবলেমের পাশাপাশি এইটাও একটা ইস্যু হইতে পারে। তবে আপনাকে এই জিনিসগুলোকে ওভারকাম করে আসতে হবে, যেটা এই গ্রাউন্ডে সেম কন্ডিশনে দেখবেন ইন্ডিয়ান প্লেয়াররা এটা মিস করছে না, অস্ট্রেলিয়ান প্লেয়ার এগুলো মিস করছে না। সো আপনাকে বড় দল হতে গেলে এইগুলো করতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা সাইফ হাসানকে কৃতিত্ব দিতে পারি। উনি গতকালকে ক্রুশাল তিনটা ক্যাচ, নিসানকা, কুশাল মেন্ডিস এবং হাসারাঙ্গার ক্যাচটা মিসজাজ করলে কিন্তু 6 হতে পারতো, এবং ওই 6টা রানের ব্যবধান কিন্তু লাস্টে আমাদের ভোগাতেও পারতো। তো আসলে যেহেতু যে রিং অফ ফায়ার বলে আসলে এখানে যে ফ্ল্যাড লাইট গুলো থাকে, মানে নর্মালি থাকে যে একটা বড় টাওয়ারের উপরে লাইট গুলো সেট আপ করা থাকে 5টা বা 6টা নর্মাল স্টেডিয়ামে। এখানে কি পুরো সার্কুলার একটা পাথ ফলো করে লাইটটা দেওয়া হয়। তাতে হয় কি যে আপনার খেলাটা হচ্ছে ডে নাইট ম্যাচ, বলটা সাদা, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটাও সাদা মনে হয়, সেক্ষেত্রে অনেক সময় মিসজাজমেন্ট হয়ে যায় যে বল এবং লাইটের মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে, সেই জন্য আসলে ক্যাচগুলো পড়ছে। বাট বাংলাদেশ আসলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনেক বছর ধরে অনেক সিরিজ খেলে আসছে, সেটা কিন্তু একদম নতুন না। তো যতগুলো ক্যাচ পড়েছে আমার মনে হয় এই ড্রপ পার্সেন্টেজ আর কিছুটা কম হলে বেটার হতো। বাট এই মাঠে ক্যাচ পড়বে, এটা আমাকে আপনাকে সবাইকে মেনে নিতে হবে। মোটামুটি কম বেশি সবারই সব দলের ক্ষেত্রে এটা ঘটবে। আজকে এশিয়া কাপের আরেকটা মহাযুদ্ধ, পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা। এবং এর আগের ম্যাচে আমরা যখন দেখেছি গ্রুপ পর্বে পাকিস্তান ভারত মুখোমুখি হয়েছে, তখন কিন্তু খুব বাজেভাবে পাকিস্তান হেরেছে। এবং আমরা আশা করছি যে সেকেন্ড রাউন্ডে এটা একটা কম্পিটিটিভ একটা ম্যাচ দেখতে। সেক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি যে আসলে ম্যাচটা কেমন হচ্ছে, আপনার কাছে জানতে চাই। ম্যাচটা কম্পিটিটিভ হওয়া খুব কঠিন আসলে। আমার কাছে মনে হচ্ছে দুটো টিমের মধ্যে ব্যবধান অনেক বেশি। ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, বা তাদের যে বোলিং স্ট্রেংথটা, এই দুটোর সাথে পাকিস্তানের কোপ আপ করাটা খুব মুশকিল মনে হচ্ছে। উপরন্তু আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান ক্রিকেটের চর্চা থেকে বেশ কিছুদিন বাইরে রয়েছে, মানে মাঠের বাইরে অনেক চর্চা হচ্ছে, যেটা ক্রিকেট নিয়ে না। তাদের মনে হচ্ছে ব্যাটেল এটাই যে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি থাকবেন নাকি থাকবেন না, মানে এটা মূল কনসার্ন। মানে খেলবো কি খেলবো না, অ্যান্ডি পাইক্রফটের বদলে অন্য কাউকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করাতে পারলে বোধহয় আপনি ম্যাচ জিতে গেলেন, এই টাইপের একটা বিষয়। গতকালকে সম্ভবত তার প্রেস কনফারেন্সও করেননি। আই হোপ তাহলে তারা হয়তো ক্রিকেটিং প্র্যাকটিসটা ভালো মতো করেছেন, যেহেতু প্রেস কনফারেন্স করা হয়নি। ঠিক আছে, এর চেয়ে বেশি আসলে কিছু বলার নেই। ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে আসলে আমার মনে হয় অ্যাজ ইট ইজ, আমি যেটা আগে বলছিলাম, পাকিস্তান ফাস্ট বোলার্স শুড স্টেপ আপ, এবং ইনিশিয়াল যে ইন্ডিয়ার টপ অর্ডার রয়েছে অভিষেক শর্মা, শুভমান গিল এবং স্কাই, সূর্যকুমার যাদব, এই টপ অর্ডারে কাকুনি যদি ধরাতে চায় তাহলে তাদের পেসারকে আউট অফ দ্য স্কিন আসলে পারফর্ম করতে হবে। এখন এটা টিম ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন, কাদেরকে তারা ইনক্লুড করবেন, এটা নিতান্তই তাদের ব্যাপার। কজ আপনি যদি স্পিন শক্তির কথায় আসেন, দুটো টিমের স্পিনারদের ম্যাচ এক্সপিরিয়েন্সে অনেক পার্থক্য রয়েছে, বাট দ্য ওয়ে মোহাম্মদ আবরার অ্যান্ড সুফিয়ান মুকিম বোল্ড ইন দিস টুর্নামেন্ট, আমার মনে হয় না যে ইন্ডিয়ান বোলারদের সামর্থ্যের চেয়ে পাকিস্তানি স্পিনাররা খুব বেশি পিছিয়ে রয়েছে। পার্থক্যটা ও জায়গাটাই হচ্ছে যে যেখানে মানে আপনার স্পিনটার নেগোসিয়েশনটা কিভাবে হচ্ছে। ধরেন একই বোলিং এর বিরুদ্ধে পাকিস্তান ব্যাটারদের ব্যাটিং করতে দেন, একই বোলিং এর বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যাট করতে দেন, পার্থক্যটা আসলে সেখানেই চলে আসবে। আমরা পাকিস্তান ব্যাটারদের খুব প্রিডিটারমিন শট খেলতে দেখেছি, উইকেটের একই জায়গায় বারে বারে শট খেলতে দেখেছি, বলের লেন্থ যেখানে হোক, বল যেই জায়গায় পিচ করুক, এরকম একটা টেন্ডেন্সি দেখেছি। হোয়াইরাস আপনি যদি সূর্যকুমার যাদবের পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটা দেখেন, উনি একদম বলের মেরিট অনুযায়ী খেলেছে। যেই বলটা যেখানে উনি কাট করার প্রয়োজন হলে কাট করেছেন, উনি একটু অফ সাইডে সরে এসে যদি শর্ট ফাইন লেগের পেছন দিয়ে শট খেলার প্রয়োজন উনি সেটা করেছেন, উনি যদি লেগ সাইডে বড় শট খেলার প্রয়োজন সেটাও করেছেন। হোয়াইরাস সাহেবজাদা ফারহান লাস্ট ম্যাচে হাইয়েস্ট স্কোরার ছিলেন, বাট উনি কিন্তু স্ট্রাইক রোটেট ওভাবে করতে পারেননি, সিঙ্গেলস বের করতে পারেননি, এবং বড় শটগুলো উনি সেই একই লং অন এবং কাউ কর্নার এই রিজন যে বারে বারে ক্লিয়ার করতে চেয়েছেন, সেটা বল অফ স্ট্যাম্পের যত বাইরে এরকম অ্যাপ্রোচ থাকলে আসলে আপনি এই এত বড় টিমের বিরুদ্ধে সাকসেসফুল হওয়াটা খুব মুশকিল। আর পাকিস্তানের জন্য সবচেয়ে বড় কনসার্নের যেটা জায়গা আমার মনে হয় বাংলাদেশ অনেকটা ওভারকাম করে ফেলেছে টুর্নামেন্টের মাঝেই, মিডল অর্ডার ব্যাটিংটা তাদের আমার মনে হয় সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। এবং এই এশিয়া কাপে আপনি ওমান এবং হংকংয়ের পর সবচেয়ে দুর্বল মিডল অর্ডার হয়তো বলবেন পাকিস্তানের, কজ রাহুল চোপড়া পাকিস্তানি ব্যাটারদের চেয়ে স্পিন বেটার খেলেছেন এই টুর্নামেন্টে। এখন সালমান আলী আগা, হাসান নওয়াজ, এই দুজন আসলে
কিভাবে ইন্ডিয়ান স্পিনারদের হ্যান্ডেল করবেন, এটা অনেক বড় একটা এক্স ফ্যাক্টর হতে যাবে। কজ আপনি যদি পাকিস্তান ধরেন 180 রানের মতো চেস করতে নামলো ইন্ডিয়ার বিরুদ্ধে, টপ অর্ডার একটা ভালো শুরুও দিল, কথার কথা ধরে নিল যে 9 ওভার 80 রান 2 উইকেট, তারপর তো এই মিডিল ওভারে এই ব্যাটাররাই আসবে, তখন তারা ম্যাচটাকে কিভাবে সামলে নিয়ে যাবেন? গতকালকে যেটা সাইফ হাসান, তাওহিদ হৃদয় খুব সুন্দরভাবে করে দেখিয়েছেন, এই জায়গাটা আসলে পাকিস্তান ব্যাটারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। যেটা জানি প্রপারলি ফখর জামান ছাড়া মিডল অর্ডারে আসলে কোনোভাবেই আমার সালমান আলী আগাকে আমার কখনো পারফেক্টলি টি-20 ব্যাটসম্যান কখনোই মনে হয়নি। এখন দেখেন ভাই, এটা একটা বিষয় কি যে ধরেন যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এখানে আপনার পারফেক্ট টি-20 ব্যাটার হওয়ার প্রয়োজন নেই, খুব বেশি রানের তো খেলা হচ্ছে না। আপনি যদি স্ট্রাইক রোটেট করতে পারেন, ওভারে 7-8 করে মিডল ফেসটা কন্টিনিউ করতে পারেন, পাকিস্তানের তো হিটার রয়েছে, নওয়াজ রয়েছেন বা ফাহিম আশরাফকে যদি ইনক্লুড করা হয়, সেই ক্ষেত্রে তারা আবার কিছুটা রান তুলতে পারবে। কিন্তু ম্যাচটা তো হাতছাড়া হচ্ছে মাঝের ওভারেই। এবং আপনি যদি ফাকার জামানের কথাও বলেন, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, বাট স্পিন খেলার সামর্থ্যের দিক থেকে কিন্তু আমার তাকে নিয়েও প্রশ্ন রয়েছে। উনি দেখবেন যে খালি ভিতে বড় শটগুলো সব ভিতে খেলার চেষ্টা করছেন, স্কোয়ার অফ দ্য উইকেট কিন্তু ওনার শট নেই বললেই চলে। তো যেখানে আপনার বল কিছুটা থেমে আসছে, কিছুটা বাড়তি টান থাকছে, আপনাকে স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলার সামর্থ্য অবশ্যই রাখতে হবে। তো আমার মনে হয় ওভারঅল পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা, আমি যদি আরো স্পেসিফিকলি বলি, এই মিডল অর্ডারটা আসলে বেসিক ভ্যারিয়েবল হবে যে টুর্নামেন্ট এই ম্যাচে তার ইন্ডিয়ার সাথে কম্পিট করতে পারবে নাকি পারবে না। অনেক ভাই ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলছিলেন কিংবা পাকিস্তানের টোটাল ওভারঅল কথা বলছিলেন। আমি যদি বলি যে এই ম্যাচটা কম্পিটিটিভ হতে পারে, আসলে কি বোলিং নাকি ব্যাটিংয়ে? ডিপেন্ড করবে পাকিস্তানের প্রথম পাওয়ার প্লের ব্যাটিং ইনিংসের উপরে। সেটা আগে ব্যাটিং করুক বা পরে ব্যাটিং করুক। কেন বলছি? কারণ স্বাভাবিকভাবে ভারতের যে শুরুর অ্যাটাকটা, এটাকে সামলে যত কম উইকেট যাবে, যত বেশি রান নিবে, এটার অ্যাডভান্টেজ আপনি মিডল ওভারে নিতে পারবেন। আপনি ফাকার জামানকে তখন সাপোর্ট দিতে পারবেন অ্যান্ড আদার্স। এবং যত দেরিতে শাহিন শাহ আফ্রিদি ব্যাটিংয়ে আসবেন, তত ওনার জন্য সুবিধা, এবং শেষের দিকে একটা বড় ক্যামিও আমরা এক্সপেক্ট করতেছি। তো বিষয়টা হচ্ছে, আমি আশা করব যে পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে 40-42 রানের মতো যদি একটা ইনিংস করতে পারে, দুবাই ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে এটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি একটা উইকেট যায় বা 2টা উইকেট যায়, যদিও এটা অনেক বড় চ্যালেঞ্জিং ওনাদের জন্য। ওনারা যেটা করতেছেন, ভারতকে শুরুর থেকে চার্জ করতেছেন। আপনি হার্দিক পান্ডিয়াকে এটা করতে পারেন, বাট আপনি বুমরাকে এটা কোনো অবস্থাতেই করতে পারবেন না। আপনার বুমরা 24 বলে আপনার টার্গেট থাকবে 22-24 পজিশন, মানে বল টু বল। এই প্ল্যানে যদি ওনারা যেতে পারেন এবং কুলদীপ যাদবকে যদি ওনারা সামলাতে পারেন কিছুটা, তাহলে মনে হয় খেলাটা কম্পিটিটিভ করার জন্য ওনারা হয়তো 150-160 উপরে একটা রান করতে পারেন, যদি এটা হয়। এখন এই যে চ্যালেঞ্জটা কোন জায়গায়, যে ধরেন বাংলাদেশের যদি আমরা গতকালকে ম্যাচের কথা বলি, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিন্তু বাংলাদেশ অনেক সাবধানে খেলেছে, এট 2 উইকেট দিতে হচ্ছে। এখন বাংলাদেশের পক্ষে যে লাক্সারিটা ছিল, শ্রীলঙ্কার অপর প্রান্ত থেকে কোনো কোয়ালিটি বোলার ছিল না। এখন বোলারের একটা অপশন পাকিস্তানের জন্য যেটা কষ্টের বিষয় হবে, যে হ্যাঁ তারা প্ল্যান করলো হয়তো যে কুলদীপ যাদবকে সেফলি নেগোশিয়েট করে অপর প্রান্ত থেকে একটু রান বের করবে, সেই চার্জটাই বা কাকে করবে? ভারন চক্রবর্তী ওদিক থেকে তাহলে উইকেট নিয়ে নেবে। সো আসলে চ্যালেঞ্জের জায়গাটা এটা পাকিস্তানের জন্য থাকছে। বাংলাদেশ যখন হয়তো সামনের ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে, এখান থেকে সেই ক্ষেত্রে কিছু আছে, মানে চ্যালেঞ্জের একটা জায়গা থাকছে। এখন আমি ইন্ডিয়ান টিমের কিছু দুর্বলতার কথা নিয়ে বলতে চাই। এটা তো যখন একটা টিম অনেক ভালো খেলে, এই কথাগুলো উঠে আসে না। ইন্ডিয়ার রেগুলার লাইন আপটা যদি আমরা দেখি, এশিয়া কাপে এই পর্যন্ত যারা খেলেছেন, আমার মনে হয় তাদের ডেথ ওভার্সে একটা বোলার শর্ট ইন্ডিয়া থাকছে। কজ আপনি দেখবেন যে ইউএর সাথে এবং পাকিস্তানের সাথে জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে 3টে ওভার বোলিং করেছেন, তার মানে ডেথে বল করার জন্য ওনার মাত্র 1টা ওভার থাকছেন। হার্দিক পান্ডিয়া ইজ নট আ প্রপার ডেথ বল বোলার, এবং এছাড়া তো ইন্ডিয়ান টিমে কোনো পেসার নেই। কোনোভাবে যদি পাকিস্তান কিছু উইকেট হাতে রেখে ডেথ ওভারের রিজিয়নে এন্ট্রি নিতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় তারা একটা কম্পিটিটিভ টোটাল পোস্ট করলেও করতে পারে। সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে শিভাম দুবে ব্যাট হাতে একদম ডিজমাল। এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে একটা বড় সুযোগ ছিল, উনি পারফর্ম করতে পারেননি। বল হাতে ওমানের সাথে ওনার একটা এক্সপেন্সিভ স্পেল ছিল, 3 ওভারে 31 রানে, কোনো উইকেট পাননি। তো এই টাইপের হাফ অলরাউন্ডার ক্রিকেটারকে ইন্ডিয়ার মতো টিমে ইনকর্পোরেট করার আমি পক্ষপাতী না। কেউ আমার মানে ভাষাগত কথার জন্য অফেন্ডেড ফিল হলে আমি তার জন্য সরি, বাট এই যে হাফ অলরাউন্ডার, আমি কোন টাইপের প্লেয়ারদের বলি, যে যাদের নিদার ব্যাটিং নর বোলিং কোনোটা একদম টপ নচ লেভেলে থাকে। অনেকে থাকে ব্যাটিং অলরাউন্ডার, মানে ব্যাটিংটা ভালো, বোলিংটা মোটামুটি করেন, বা বোলিং অলরাউন্ডার, বোলিংটা ভালো, ব্যাটিংটা করেন। শিভাম দুবের কোনো অ্যাসপেক্টই আমার মনে হয় না যে তার ব্যাটিং বা বোলিং কোনোটার জন্য তাকে আসলে টিমে রাখা যায় ইন্ডিয়ার মতো সেটআপে আর কি। সো এই দাসুন সানাকার মতো করে অপেক্ষা করছে যে কোনো না কোনো একদিন কোনো সময়
খুব বাজে একটা স্ট্রোক খেলে দলকে পুরো ম্যাচের বাইরে নিয়ে যাবে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে করতে পারি কি, যেহেতু ডেথ বোলিং একটা কনসার্ন ইন্ডিয়ার জন্য, আমার মনে হয় আর্শদীপ সিংকে যদি তারা কোনোভাবে ইনকর্পোরেট করতে পারে, তাহলে তো ব্যাটিং লাইন আপ আসলে অনেক লম্বা। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া মানে সুযোগই পাচ্ছেন না ব্যাট করার। তো সেই ক্ষেত্রে যদি শিভাম দুবের জায়গায় আর্শদীপ সিংকে ইনক্লুড করা যায়, আমার মনে হয় 20 ওভারের 20টা ওভার প্রতিপক্ষের ব্যাট তোলা মুশকিল হয়ে যাবে। সো আমার মনে হয় এই প্লয়টা ইন্ডিয়া ম্যানেজমেন্ট দেখতে পারে। আমি অনেক ভাইয়ের কাছে জানতে চাই, অনেক ভাই, আমরা লাস্ট যখন পাকিস্তান ভারতের দ্বৈরথ আমরা দেখছিলাম গ্রুপ স্টেজে, তখন আপনি একটা কথা বলছিলেন যে পাকিস্তান ভারতের এই কম্পিটিশনটা একটা স্পিন বোলিং এর কম্পিটিশন হতে পারে। সেক্ষেত্রে কারণ পাকিস্তানের প্রতীক ভাইও বলছিলেন, আপনিও বলছিলেন যে পাকিস্তানের যারা বোলিং লাইন আপে আসেন স্পিন বোলার, এরা হয়তো ম্যাচ খেলায় অতটা অভিজ্ঞ না, কিন্তু পারফরমেন্স দিক থেকে তারা ভালো করছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, স্পিন নাকি আসলে পেস বোলার দিয়ে আসলে দুইটা ম্যাচের ডিফারেন্সিয়েট হতে পারে? কারণ দুই দলের ব্যাটসম্যানের আসলে আকাশ পাতাল ফারাক যদি বলি। ইন্ডিয়ার ব্যাটিং লাইনে অনেক বড় স্ট্রং এবং পাকিস্তানের ব্যাটিং এ ততটাই নড়বড়ে। ওটাই কনসার্নের জায়গা, যেটা ইন্ডিয়ার স্ট্রেংথ সেটাই পাকিস্তানের উইকনেস। সো আসলে বোলারদের ক্ষেত্রে আপনার মতামত কি, যে আসলে কি হতে পারে? স্পিন ব্যাটেলটাই হবে, কারণ পাকিস্তানের আসলে পেসে শাহিন আফ্রিদিকে সাপোর্ট দেওয়ার মতো আমি পেসার দেখতেছি না। হারিস রৌফ তো আপনিও, হ্যাঁ উনি আছেন, কিন্তু শাহিন আফ্রিদির সাথে আসলে যদি আমি বলি পেসার দরকার, তাহলে দরকার হচ্ছে আপনি শোয়েব আখতার ক্যাটাগরি, ওয়াসিম আকরাম ক্যাটাগরি, ওই ধরনের একটা বোলার দরকার পাকিস্তান টিমে এখন, যে আসলে হ্যাঁ মানে শাহিন আফ্রিদিকে চার্জ করতেছেন, তখন এই পাশ থেকে আসলে উইকেট টেকে ডেলিভারিটা করতে পারবে। অ্যাভেলেবল যে রিসোর্স আছে সেখানে যদি একজন বাড়তি পেসার পাকিস্তান নিতে চায়, আপনি কাকে নিতে চাইবেন? আমি একটা কথা বলি, আসলে ওই ওয়াসিম আকরাম একটা টক শোতে বলেছিলেন যে পাকিস্তানকে হারানোর জন্য অপোনেন্টের দরকার নাই, পাকিস্তান টিমই যথেষ্ট পাকিস্তানকে হারানোর জন্য। না, আমরা যে জিতাতে চাই, মানে পাকিস্তানের স্কোয়াডটাই নাই আসলে যেখান থেকে আসলে কাউকে নেওয়া যাবে। আমার কাছে এগুলো খুবই অবাক লাগে। এটা আজকের মানে যদি বলি যে এটা টক অফ দ্য টাউন একটা হতে পারে, যে পাকিস্তানকে হারানোর জন্য পাকিস্তানই যথেষ্ট, অপোনেন্টের দরকার নেই। আচ্ছা, আমি তাহলে একটু বলি, ভাই অনেক হতাশ হয়ে গেছে ওদের পাকিস্তান। হাসান আলীকে হয়তো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, ইফ হি ইজ ফুলি ফিট। অভিষেক শর্মার উইকেটটা পাকিস্তানের খুব ব্যাডলি দরকার ইনিংসের শুরুতে। ইভেন লাস্ট ম্যাচে উনি যেটা করেছেন 13 বলে 31 রান, এটুকু সুযোগ আসলে তাকে দেওয়ার অপশন নেই, যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক বড়, অনেক ডিপ তারা ব্যাটিং করে। হাসান আলী যদি একটু অ্যাংলিং আওয়ে ডেলিভারি করতে পারে কিছুটা, যে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে অভিষেক শর্মার যেটা উইক জোন আমরা দেখেছি, এটা তো পাকিস্তান আসলে লাস্ট ম্যাচে এক্সারসাইজ করেনি। হারিস রাউফ তো নতুন বলে শান্ত বোলিং করছেন না, সাইম আইয়ুব বা শাহিন আফ্রিদি বল করছেন। সো সেই ক্ষেত্রে তো অভিষেক শর্মাকে হারিস রাউফ অনেক পরে পাবেন যদি খেলেও থাকেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হাসান আলীকে যদি ওপেনিং একটা ওভার বা দুটো ওভার দেওয়া যায় শুধুমাত্র অভিষেক শর্মাকে এনকাউন্টার করার জন্য, আমার মনে হয় ইন দ্যাট কেস এই প্লয়টা পাকিস্তান নিতে পারে। তো ওমানের টিমের যে বোলিং পারফরমেন্স সেটা ফলো করলেও অনেকটা কাজে লাগে, মানে তারা অনেক লিমিটেশন পাওয়ার নিয়ে কিন্তু ভালো অ্যাটাক করে গেছে। অনেক ভাই, আমরা আপনার কাছে 11টা জানতে চাই, যে এই পাকিস্তানের 11টা ওমানের মতো করে হলেও ইন্ডিয়াকে একটা মানে কম্পিটিশন দিতে পারে, আপনার মতামত কি? না ভাইয়া যেটা বলতেছিলেন এটার সাথে আসলে আমি যদি অ্যাড করতে চাই, আমি গতবার যেটা বলেছিলাম হারিস রৌফকে টিমে লাগবে ইয়ারিংসে, দুইজন পেসার শাহিন আফ্রিদি এবং হারিস রৌফ। আর যদি টপ মিডল অর্ডারে যদি কোনো পরিবর্তন করতে পারেন, মানে সালমান আগাকে আসলে যদি একটু চেঞ্জ করা যায় তাহলে একটু ভালো হইতো। মানে আমার আসলে ওনাকে মনে হচ্ছে না যে উনি, পাকিস্তান তার অফ স্পিনিং বোলিং এর সার্ভিসটা কিন্তু নিতে পারে না। আমার মনে হচ্ছে ক্যাপ্টেন হওয়ার পরে নিজেকে আরেকটু আড়াল করে ফেলছেন, উনি বল করছেন, হি ইজ এ গুড অফ স্পিনার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বোলিং এ কিন্তু আরেকটু ভ্যারিয়েশন আসবে। আপনি পাকিস্তানের স্পিনারদের দিকে তাকান, দে হ্যাভ গট সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ আবরার এন্ড সুফিয়ান মুকিম। 16টা ওভারের কথা তো আছেই, কোয়ালিটি স্পিনারের। সুফিয়ান মুকিম কিন্তু শেষে ভালো ব্যাট চালাতে পারে। হ্যাঁ, ও তাহলে তো আমার মাইক হেসনের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি কিন্তু কিছুদিন আগে বলেছেন মোহাম্মদ নওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ স্পিনার, সেই নামে ভুলে গেছে, অ্যাপোলজিস। ঠিক আছে, তাহলে দেখেন 20 ওভার বল করার মতো কিন্তু তাদের আসলে স্পিনার রয়েছে। তো আমরা যদি একটু ব্যাটিং লাইনআপের দিকে তাকাই, আই উড লাভ টু সি হাসান নওয়াজ ড্রপ ফ্রম দ্য স্কোয়াড। মানে হাসান নওয়াজকে আসলে টিমে দরকারই নেই ওখানে অল্টার করে কাকে আমি বলি, তাহলে যদি তারা ব্যাটিং লাইনআপটা এভাবে সাজায়, মানে আমি আসলে অনেক একটু হিসাব নিকাশ করার চেষ্টা করছি যে কোনোভাবে ম্যাচটা কম্পিটিটিভ করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমার ফর্মুলাটা একটু বলি, যে ওপেনিং এ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান আসবেন, 1 ডাউনে ফাকার জামান, 2 ডাউনে সালমান আলী আগা, দেন হচ্ছে নাম্বার 3-তে আমরা যদি মোহাম্মদ নওয়াজকে প্রমোট করি, ঠিক আছে। মোহাম্মদ নওয়াজ কিন্তু একজন প্রপার ব্যাটার এবং ওনাকে যদি কিছুটা সময় দেওয়া হয় খেলার জন্য, সেক্ষেত্রে উনি হয়তো ভালো করবেন আমার মনে হচ্ছে।
আর হচ্ছে মোহাম্মদ হারিস, ওনাকে কিন্তু আমরা ইউএইর বিরুদ্ধে ম্যাচে নাম্বার 7-এ ব্যাট করতে দেখেছি, মোটামুটি রান উনি স্কোর করেছেন এবং পর রানে ফিরেছেন। বুমরার এগেইনস্টে আমি মোহাম্মদ হারিসকে আসলে এক্সপোজ করতে চাচ্ছি না, যেহেতু বুমরা পাওয়ার প্লেতে 3টা ওভার করবেন, সেক্ষেত্রে আমি মোহাম্মদ হারিসকে নাম্বার 6-এ খেলাতে চাচ্ছি, ফাহিম আশরাফ নাম্বার 7-এ খেলবেন। আমার মনে হয় এটা তাদের মোটামুটি ব্যাটিংটা থাকবে। এর পরবর্তীতে আসবেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, দেন মোহাম্মদ আবরার এন্ড সুফিয়ান মুকিম। আমার মনে হয় এইভাবে যদি তারা টিমটা সাজায়, লাস্ট ম্যাচে খেলেছিলেন না কুশদিল শাহর মতো হাফ অলরাউন্ডার দরকার নেই আপাতত টিমে কম্পিট করার জন্য। ইন্ডিয়ার মতো টিমের সাথে অন্তত আপনার চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য থাকতে হবে। তাহলে আমি 11টা আরেকবার বলছি: সাইম আয়ুব, সাইফজাদা ফারহান, ফাকার জামান, সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, দেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আবরার, সুফিয়ান মুকিম। এইভাবে যদি পাকিস্তান খেলে এবং আমার মনে হয় যদি প্রত্যেকটা প্লেয়ারের রোল ডিফাইন করা হয়, যেটা আমরা বাংলাদেশ করেছে, আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আফগানিস্তানের সাথে কিন্তু আমরা অনেক বুক চিতিয়ে লড়াই করেছি এবং আমাদের স্কোয়াডে লিমিটেশন ছিল, বাট পজিটিভ সাইড একটাই ছিল, প্রত্যেকটা প্লেয়ার জানতো যে হোয়াটস দেয়ার রোল। ঠিক আছে, তো আমার মনে হয় মোটামুটি এর আশেপাশে একটা টিম সিলেক্ট করে যদি প্রত্যেকটা প্লেয়ারকে রোল ডিফাইন করে দেওয়া যায়, আমার মনে হয় ইন্ডিয়াকে পাকিস্তান আজকে একটা চ্যালেঞ্জ জানালেও জানাতে পারে। আগে ম্যাচটা হোক। অনেক ভাই, আগে আমরা একটা সময় দেখতাম যে পাকিস্তান ভারতের খেলায় বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে ইন্ডিয়া পাকিস্তান বাদেই মানে টিভিতে প্রচুর ভিউয়ারশিপ থাকতো, এটা কিন্তু কমে গেছে রিসেন্ট টাইমে। এবং আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়া জারে তারে নামাই দিলে কি আজকে ম্যাচ জিততে পারে? হ্যাঁ, অবশ্যই এই দর্শক প্যানেল থেকে নামাইলেও জিততে পারে, এরকম মনের মধ্যে মনে হয়। মানে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা, আগে আমরা যে একটা এক্সপেকটেশনে বসতাম, এটা মানে ফাইট হবে, খুব তর্ক হবে, আমরা ইউনিভার্সিটি লাইফে বা এখনো হয়তো ফেস বাই ফেস এ উঠছে ও নামছে, এটা থাকে না যে ইন্ডিয়া ভারত এবং পাকিস্তানের পতাকা লাগিয়ে আমরা দুইটা টিম আলাদা বসতাম ঢিলের। এইগুলো এখন বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে হয়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইভেন বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচেও হয়, বাংলাদেশ পাকিস্তান ম্যাচেও মনে হয় না এত এক্সাইটমেন্ট। আমার মনে হয় বাংলাদেশের তৌহিদি জনতা আগিয়ে দিতে পারেন ইন্ডিয়াকে ফেস করার জন্য, এটা বেটার হতো পাকিস্তান টিমের। এই ক্ষেত্রে আপনার কাছে ইন্ডিয়া টিম 11 আপনি কি চাচ্ছেন আজকে? ইন্ডিয়া টিম 11, ইন্ডিয়া টপ নচ থাকবেন আজকে। ইন্ডিয়া চাইবে একটা ডমিনেশন করে ম্যাচ জিততে, কারণ তারা এক্সপেক্ট করতেছে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তাদেরকে ভালো কাউন্টার অ্যাটাক করবে, কারণ শ্রীলঙ্কা অল আউট গেম খেলবে ইন্ডিয়ার সাথে, তাদের এই ম্যাচের পরে আসলে হারানোর আর কিছু নেই, তারাও জানে পাকিস্তানের সাথে জিতবে। সো শ্রীলঙ্কা চাইবে হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা 100 ব্যবধানে জিততে, বাংলাদেশও চাইবে হচ্ছে ইন্ডিয়ার সাথে আসলে ভালো একটা কম্পিটিশন করতে, যেটা হয়তো ফাইনালে বাংলাদেশের কাছে। লাস্টের যে ম্যাচটা খেলেছে ওই 11টা কি আপনি ক্যারি করছেন নাকি? না, ডেফিনেটলি না, কারণ এখানে আপনার বুমরা ছিলেন না, বুমরা টিমে আসবেন, তারপরে ভারুণ চক্রবর্তী ছিলেন না, ভারুণ চক্রবর্তী আসবেন। দেখেন, ভারুণ চক্রবর্তীকে নিয়ে রিসেন্ট টাইম অনেক কথাবার্তা হচ্ছে, আমি ওনার বলটা দেখেছি, ওনার আসলে একই অ্যাকশানে উনি স্টক ডেলিভারি করছেন, একই অ্যাকশানে উনি গুগলি করছেন। তো গুগলির ক্ষেত্রে আসলে ওনার রিস্ট পজিশন একটু ডিফারেন্স আছে। সো এই রিস্ট পজিশনের ডিফারেন্সটা যদি পাকিস্তানি ব্যাটসম্যানরা পিক করতে পারেন, তাহলে আসলে ভারুণ চক্রবর্তীকে ইনঅ্যাক্টিভ করা যাবে, নেগোশিয়েট করা যাবে। আমরা আশা করি আজকের ম্যাচটা পাকিস্তান নিজেদেরকে নিজেরাই না হারাক, ইন্ডিয়া হারাক, এবং এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করছি এবং আগামী ম্যাচের অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।